ওই গানটা শুনেছেন না? বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বাংলাদেশকে কাছে পাওয়ার জন্য এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর বুক চিনচিন ব্যথা শুরু হয়ে গিয়েছে। আমাদের থাম্বনেইলটা যেমন বাংলাদেশ পাকিস্তান হ্যান্ডশেক, ভারতের বুকে ব্যথা। ভারতের এই বুকে ব্যথা মূলত বুক চিনচিন ব্যথা, কারণ ঢাকা আর ইসলামাবাদের মধ্যে এমন একটা দরজা খুলে গিয়েছে। 1971 সালের পর মূলত এই দরজা বন্ধ ছিল। পাকিস্তানের জাহাজ চট্টগ্রামের বন্দরে ভিড়ছে, করাচি এবং ঢাকার ডিরেক্ট ফ্লাইট চালু হচ্ছে, মাদক পাচার বন্ধে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে, এমনকি বাংলাদেশের সিনিয়র আমলারা লাহোরে ট্রেনিং নিতে যাচ্ছে। আর এই গুঞ্জনের ভিতরে ঘি ঢেলেছে পাকিস্তান অবজারভার পত্রিকা। তারা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির নাকি ঢাকায় আসতে যাচ্ছেন। অতএব এই সরকারি সফর ঘিরে ভারতের বুকে ব্যথা শুরু হওয়াটা খুব স্বাভাবিক। আজকের ভিডিওতে সেই ব্যাপারটাই বুঝে দেখার চেষ্টা করব, পাকিস্তান এবং বাংলাদেশ আর কি কি চুক্তি করতে যাচ্ছে, ভারতের বুকে ব্যথার সেই কারণগুলো কি কি হতে পারে। চলুন পয়েন্ট ধরে ধরে আলোচনা করি। পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক বুঝতে গেলে প্রথমে ঘটনা প্রবাহগুলোকে বিশ্লেষণ করতে হবে। 9 মে 2026 ঢাকায় আসলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী মহসিন নাকভি। তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে টেবিলে বসলেন, মুখোমুখি কথা বললেন এবং যুগান্তকারী একটা চুক্তি স্বাক্ষর করলেন। 10 বছরের জন্য মাদক পাচার রোধে যৌথ সহযোগিতা করার চুক্তি। থামুন, এতটুকু শুনলেই পুরো ব্যাপারটা বোঝা যাবে না। এই যে সমঝোতা স্মারক, সেখানে আরও আছে মাদক সরবরাহ নেটওয়ার্কটাকে ভেঙে ফেলা, ইন্টেলিজেন্স শেয়ারিং, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে যৌথ প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রযুক্তি বিনিময়। আরও বড় কথা, 2 মন্ত্রী একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে রাজি হয়েছে সেক্রেটারি পর্যায়ে। মানে কি? মানে একটা এমন চুক্তি, যে চুক্তি শুধুমাত্র কাগজে কলমে থাকবে না, বরঞ্চ একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করার শুরুর দিকে নিয়ে যাবে। নাকভি আরও প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশের যে সেফ সিটি প্রকল্প রয়েছে সেখানে পাকিস্তান সম্পূর্ণ সহযোগিতা করতে চায়। আধুনিক শহরে নজরদারি বাড়ানোর জন্য এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও স্ট্রং করার জন্য ইসলামাবাদ সামগ্রিকভাবে সহায়তা করতে প্রস্তুত। আলোচনায় আরও এসেছে সাইবার ক্রাইম প্রতিরোধ, সংগঠিত অপরাধে আর্থিক জালিয়াতি, পুলিশ একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, অফিসার বিনিময় চুক্তি সহ নানান কর্মসূচির কথা। এবার একবার ভেবে দেখুন তো, এই যে এতগুলো কার্যক্রম হবে, এই তালিকাটা কি পড়ে আপনার কাছে মনে হচ্ছে এটা কি শুধু প্রতিবেশীর সম্পর্ক নাকি একটি কৌশলগত পুনর্বিন্যাস? এবার চলুন, 15 মে 2026 পাকিস্তান অবজারভার পত্রিকা একটা খুব ব্লাস্টিং নিউজ দিল। সেই নিউজটা কি? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল জনাব আসিম মনির সাহেব ঢাকা সফর করতে পারেন। এই ঢাকা সফর ওনারা কখন করবেন? প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসে যখন 3 সফরে যাবেন, সেই সফর শেষ করে আসার সাথে সাথে বাংলাদেশে সফর করবেন পাকিস্তানের এই প্রতিনিধি দল। এবং এই প্রতিনিধি দলের অন্যতম আলোচনার বিষয় হবে 2টা। একটা হলো বাণিজ্য এবং আর একটা হলো প্রতিরক্ষা সহযোগিতা। বাণিজ্য চুক্তি হলে কারোরই মাথা ব্যথা হবার কথা নয়, বরঞ্চ এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ প্রতিরক্ষা, এটি সবচেয়ে স্পর্শকাতর। কারণ 1971 সালের পর থেকে এই ক্ষেত্রে ঢাকা এবং ইসলামাবাদের ভিতরে কোনো সম্পর্কই ছিল না। রিপোর্টটাতে আরও বলা হয়েছে, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির আধুনিকায়নের ক্ষেত্রে পাকিস্তান সহযোগিতা করতে চায়। মানে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে পাকিস্তান সহায়তা করবে এবং শুধু অবকাঠামোতেই সীমাবদ্ধ থাকবে না, বরঞ্চ ড্রোন প্রযুক্তি এমনকি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে পাকিস্তান। আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই রিপোর্টে উল্লেখ রয়েছে, শাহবাজ শরীফের এই যে সফর, সেটা যে বিএনপির 3 সফরের পরপরই হবে, এইটাকে কিন্তু কোনো সাধারণ ঘটনা মনে হচ্ছে না, বরঞ্চ কূটনৈতিক ভাষায় এটাকে বলা হচ্ছে যে সাজানো কূটনৈতিক সিকোয়েন্স। এবার আসি এমন একটা গুরুত্বপূর্ণ কথায়, যে গুরুত্বপূর্ণ কথাটা তেমন পত্রিকায় আসেনি, খুব ঢাকঢোল পিটিয়ে কোনো মিডিয়া নিউজও করেনি, কিন্তু দি বর্ডারল্যান্ডসের একটা প্রতিবেদনে বলা হয়েছে 4 মে থেকে 21 মে পর্যন্ত 12 জন সিনিয়র আমলা, এর মধ্যে 1 জন অতিরিক্ত সচিব এবং 11 জন ছিল যুগ্ম সচিব, তারা লাহোরে গিয়ে পাকিস্তানের সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন।
এবং এই যে খরচ, এই খরচ সম্পূর্ণভাবে বহন করছে পাকিস্তান। গত 50 বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই, কারণ বাংলাদেশের আমলারা সব সময় প্রশিক্ষণ নিতে যেতেন ভারতের মুসৌরিতে। সেখানে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে তারা প্রশিক্ষণ নিতেন এবং দিল্লির ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সে প্রশিক্ষণ নিতেন। হাজার হাজার সরকারি আমলা সেখানেই এতদিন প্রশিক্ষণ নিয়ে এসেছে, বিশেষ করে স্বাধীনতার পর থেকে। এবং যে 15 বছর আওয়ামী লীগ শাসন করলো, সেই 15 বছরে তো ভারতের বাইরে আমলারা কোথাও কোনো প্রশিক্ষণ নিতে যেতেই পারেননি, যার ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের আমলাদেরকে ডিল করেছে চমৎকারভাবে এবং এই আমলাদের ভিতরে তাদের নিজস্ব চিন্তা চেতনা প্রবেশ করানোর একটা সুযোগ পেয়েছে। ফলে তাদের মাধ্যমে বাংলাদেশে ভারতের একটা সফট পাওয়ার তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু এবার পাকিস্তানে যে 12 জন অতিরিক্ত আমলা প্রশিক্ষণ নিতে গেল, তারা মূলত স্বাস্থ্য, বাণিজ্য, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা, এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মানুষজন, যারা এইটাকে একটা সিম্বলিক সফর মনে করছেন না, বরং প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ক্ষেত্রে কার্যকর সংযোগ তৈরির একটা মাধ্যম হিসেবে দেখছেন। এবার আসেন, এই যে পুরো চুক্তি, তারপরে এই আমলাদের সাথে সংযোগ, এই পুরো ছবিটাকে যদি আমরা একত্রিত করি, তাহলে সিকোয়েন্স অনুসারে কয়েকটা বিষয় পাই। নভেম্বর 2024, কয়েক দশক পর প্রথম কোনো পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এরপরে জানুয়ারি 2026-এ ঢাকা এবং করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। 14 বছর পর এই প্রথম। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা ঘটলো মে 2026-এ, মাদক পাচার রোধে 10 বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর হলো দুই দেশের মধ্যে। এবং এরপরে 4 নম্বর গুরুত্বপূর্ণ ব্যাপার, এই মে 2026-এই আমলারা প্রশিক্ষণ নিতে গেল পাকিস্তানের লাহোরে। এবং 5 নম্বরে যেটা শোনা যাচ্ছে, শাহবাজ শরীফ এবং আসিম মুনির ঢাকায় আসবেন এবং এর সাথে যোগ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সুপার মুশকাক ট্রেনিং বিমান সরবরাহ করবে পাকিস্তান। এবং ইতিমধ্যে নাকি এটা শুরুও হয়ে গিয়েছে কার্যক্রম, উচ্চ পর্যায়ের টেকনিক্যাল প্রশিক্ষণও চলছে এই বিষয় নিয়ে। এবং সবচেয়ে চাঞ্চল্যকর যে ব্যাপারটা, সেটি হলো বাংলাদেশ পাকিস্তানের J-17 থান্ডার ফাইটার জেট অধিগ্রহণের ব্যবস্থা খতিয়ে দেখছে। পশ্চিমা বিকল্পের তুলনায় খরচ অনেক কম হলে বাংলাদেশ এই ব্যাপারটা গ্রহণ করতে পারে। অতএব বোঝাই যাচ্ছে, এই তালিকাটা পড়ে নিজেকে জিজ্ঞেস করুন তো, যে এটা কি প্রতিবেশীদের সাথে শুধুমাত্র একটা স্বাভাবিক সম্পর্ক, নাকি স্ট্রাকচারাল রিঅ্যালাইনমেন্টের দিকে হাঁটছে বাংলাদেশ। এবার একটু বুঝে আসি যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হলে ভারতের মাথা ব্যথার ঠিক কোন কোন গ্রাউন্ড থাকতে পারে। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রাউন্ডে ভারতের এই ব্যাপারটা বর্ণনা করব। 6টি গ্রাউন্ডের ভিতরে প্রথম গ্রাউন্ড হলো ভৌগোলিকভাবে ভারত ঘেরাও হয়ে যাবে। মানে ভারতের পশ্চিমে তো পাকিস্তান রয়েছে, উত্তরে রয়েছে চীন। এই টু ফ্রন্ট কনসার্ন সামলাতেই ভারত কিন্তু হিমশিম খায়। এবার যদি সরাসরি বাংলাদেশের সাথে পাকিস্তান এবং চীনের সম্পর্ক জোরদার হয়, তাহলে ভারত কিন্তু পূর্ব দিক থেকেও একটা কনসার্নের জায়গায় পৌঁছে যাবে। কারণ পূর্ব দিকে বাংলাদেশের পরে তাদের যে 7 সিস্টার্স সেগুলো রয়েছে, সেখানে ঐতিহাসিকভাবে নানান বিদ্রোহী গোষ্ঠী দশকের পর দশক ধরে সক্রিয় ভূমিকা পালন করছে। অতএব বাংলাদেশ এবং পাকিস্তান যদি ভালো সম্পর্কে যায় এবং এই রাজ্যগুলোকে প্রভাবিত করতে পারে, ভারতের জন্য 3টা দিক থেকে কনসার্নের জায়গায় পৌঁছে যাবে। 2 নম্বর গ্রাউন্ডটা ভারতের বুকে ব্যথার, সেটি হলো প্রতিরক্ষা শিল্পে পাকিস্তানের প্রবেশ। বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরির যে আধুনিকায়ন, সেখানে পাকিস্তান সহযোগিতা করতে চাচ্ছে, প্রযুক্তি হস্তান্তর করতে চাচ্ছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যদি ঢাকায় ঢোকে, তাহলে ভারতের জন্য তো এটা থ্রেট হয়ে যাবেই, সেটা খুব স্বাভাবিক। 3 নম্বর গ্রাউন্ড হলো আমলাতান্ত্রিক প্রভাবটা হাতছাড়া হয়ে যাচ্ছে। এতদিন যাবৎ 50 বছর যাবৎ আমলারা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিত, বাংলাদেশের ভিতরে তাদের সফট পাওয়ার তৈরি হতো, আমলাদেরকে বোঝার সুবিধা হতো। সেই আমলার ট্রেনিংটা এখন হাতছাড়া হয়ে যাচ্ছে লাহোরের দিকে। সুতরাং পরিস্থিতিটা কোনো দিক থেকেই ভারতের পক্ষে যাচ্ছে না। গ্রাউন্ড নাম্বার 4, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ভিতরে একটা ত্রিভুজ প্রেম। পাকিস্তান প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এবং চীনের ভিতরে যে বাণিজ্যগুলো হবে, তার জন্য করাচি বন্দরকে তারা ব্যবহার করতে পারবে। এটা আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ আস্তে আস্তে বাণিজ্যের জায়গাটা ভারতের কাছ থেকে হাতছাড়া হয়ে গেলে, পাকিস্তান এবং চীনের কাছে গেলে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে চাওয়ার জন্য বাংলাদেশ এবং পাকিস্তান, চীন পরস্পর একসাথে কাজ করার চেষ্টা করবে। ফলে নতুন বাণিজ্য করিডোর তৈরি হবে। 5 নম্বর গ্রাউন্ডটা হলো পাবলিক ন্যারেটিভ। আমরা সবাই জানি যে বাংলাদেশকে
যে তরুণ প্রজন্ম, এই বাংলাদেশের তরুণ প্রজন্ম কিন্তু কোনোভাবেও ভারতকে সহ্য করছে না, এবং ভারতকে সহ্য না করার ফলে প্রায় কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান উঠছে। অতএব ন্যারেটিভের ক্ষেত্রে ভারত যে বাংলাদেশের জনগণকে হাতছাড়া করেছে সেটা তো মোটামুটি স্পষ্ট বোঝাই যাচ্ছে। আর যেখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে, পলাতক প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছে, সুতরাং তরুণ সমাজের কাছে ভারত কিন্তু মোটেও গ্রহণযোগ্য জায়গায় আর নেই। 6 নাম্বার যে গুরুত্বপূর্ণ গ্রাউন্ডটা, সেটা হলো সার্ক এবং ওয়াইসিতে নতুন ভয়েস তৈরি হওয়া। মানে যে আমাদের সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এই দুই জায়গাতে কিন্তু মুসলিমদের ভয়েসটা রেইজ হয়ে গেল, যার ফলশ্রুতিতে কাশ্মীর সহ বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলার মতো একটা বৃহৎ জায়গা কিন্তু পেয়ে যাবে। এই যে পরিস্থিতিগুলো বললাম ভারতের মাথা ব্যথার কারণ, কিন্তু অন্যদিকে উল্টা বাস্তবতাও কিন্তু রয়েছে। পাল্টা বাস্তবতার জায়গাতে আমরা পাকিস্তানকে যদি বিশ্লেষণ করি তাহলে কয়েকটি ফ্যাক্টর পাবো। বর্ডারলেন্সের বিশ্লেষক কঙ্কন কর্মকার সরাসরি বলেছেন এটা ভারত ছেড়ে দেয়া নয়, বরঞ্চ স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন। তার মানে কারো কারো ক্ষেত্রে মনে হচ্ছে বাংলাদেশ আসলে ভারতকে ছেড়ে দেয় নাই, বরং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আজীবন রাখতেই হবে। কেন? কারণ অর্থনৈতিকভাবে ভারত এখনো বাংলাদেশের জন্য অনেক বড় অংশীদার। বাণিজ্যের পরিমাণ, সীমান্ত সংযোগ, জ্বালানি সহযোগিতা, ট্রানজিট সুবিধা, এসব পাকিস্তান চাইলেও কিন্তু অবজ্ঞা করতে পারবে না এবং সরিয়ে নিতে পারবে না। 2 নাম্বার হলো পাকিস্তান নিজেই অর্থনৈতিকভাবে ভঙ্গুর অর্থনীতির দেশ, রাজনৈতিক অস্থিরতা সেখানে সারা বছর লেগেই থাকে, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও পাকিস্তানের খুব একটা ভালো না। অতএব পাকিস্তান কতদিন এই প্রতিশ্রুতিগুলো ধরে রাখতে পারবে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর 3 নাম্বার কারণটা হলো ভারত নীরবে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি আবার আইটিইসি এর জন্য আবেদন করেছেন। দিল্লি কনফ্রন্টেশন করছে না, বরঞ্চ রি এঙ্গেজমেন্টের জন্য চেষ্টা চালাচ্ছে। অতএব বাংলাদেশ, পাকিস্তান, চীন যতই যা করুক না কেন, ভারতের সাথেও বাংলাদেশের একটা কম্পিটিটিভ কোএক্সিস্টেন্স তৈরি করার জন্য বাংলাদেশ চেষ্টা চালাচ্ছে। এবং সর্বশেষ যেটি কথা, বাংলাদেশ কিন্তু একটা কূটনৈতিক হেজিং এর ভিতরে প্রবেশ করে ফেলেছে। মানে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখতে চাইছে, বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক বজায় রাখতে চাইছে, বাংলাদেশ ভারতের সাথেও সম্পর্ক বজায় রাখতে চাইছে। অতএব বাংলাদেশ এখন কারো পক্ষে নয়, বরঞ্চ বাংলাদেশ বাংলাদেশের পক্ষে তার ন্যায্য হিস্সা তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ কখনোই এই নতুন বাস্তবতাকে অস্বীকার করতে চাইছে না, বরঞ্চ সম্পর্কগুলোকে বাংলাদেশ নতুনভাবে তাজা করার চেষ্টা করছে সমতার ভিত্তিতে। আর পাকিস্তান, তারা কি এই সুযোগটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, নাকি অভ্যন্তরীণ সংকটে আবার তারা আগের জায়গায় ফেরত যাবে? আপনার মতামত কি? কমেন্ট করে জানান। শাহবাজ এবং আসিম মনিররা বাংলাদেশে এসে এমন কি চুক্তি করতে পারে যেটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, পাকিস্তানের জন্যও গুরুত্বপূর্ণ এবং ভারতের মাথা ব্যথার কারণ? আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সবাইকে।